শহীদ মিনার থেকে খসে পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। সম্মানিত সুধী, জাতির পিতা ও জাতীয় শোক দিবসে থিয়েটার মুরারিচাঁদ কর্তৃক আয়োজিত সরাসরি সম্প্রচারিত ভার্চুয়ালি আলোচনা সভা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজাউল করিম রাব্বি। সম্মানিত সুধী, আজকের সরাসরি সম্প্রচারিত ভার্চুয়ালি আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে সংযুক্ত হয়েছেন প্রাজ্ঞ বিধক্ত সম্মাননীয় অধ্যক্ষ প্রফেসর সালেহ আহমদ স্যার। আমাদের সাথে আরো সংযুক্ত হয়েছেন মুরারিচাঁদ কলেজের সম্মাননীয় উপাধ্যক্ষ প্রফেসর পান্না রানী রায়। আরো বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত হয়েছেন শিক্ষক পরিষদের সম্মাননীয় সম্পাদক জনাব তৌফিক এজধানী চৌধুরী স্যার। সংযুক্ত হয়েছেন থিয়েটার মুরারিচাঁদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জনাব আবুল আনাম মোহাম্মদ রিয়াদ স্যার। সংযুক্ত হয়েছেন থিয়েটার মুরারিচাঁদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক জনাব জেবিন আক্তার। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আমাদের ম্যাম আসছেন, আমি ম্যামকে একটু সংযুক্ত করে নিচ্ছি। আমাদের আজকের সম্মাননীয় অধ্যক্ষ স্যার, আপনি যদি অনুমতি দেন, আজকে আমাদের প্রবন্ধ পাঠ শুরু করব। আমি যেটা বলেছিলাম তোমাকে সেটা তুমি করো। তুমি সভাপতি, যেহেতু এটা আলোচনা সভা, তোমার যারা দায়িত্বপ্রাপ্ত শিক্ষক তার মধ্যে সিনিয়র প্রফেসর আবুল আনাম মোহাম্মদ রিয়াজ স্যার, সভাপতি দায়িত্ব কি রিয়াজ স্যারকে দেয়নি? রাব্বি দাওনি? আমি তো শুনি নাই। জি জি, দেওয়া হয়েছে। না, বলো নাই তুমি, বলো নাই। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন থিয়েটার মুরারিচাঁদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জনাব আবুল আনাম মোহাম্মদ রিয়াদ স্যার। অনুমতি দিলে আজকে আমাদের প্রবন্ধ পাঠ শুরু করব। প্রফেসর আবুল আনাম মোহাম্মদ রিয়াজ, হি ইজ এ ফুল-ফ্লেজড প্রফেসর আবুল আনাম মোহাম্মদ রিয়াজ স্যার। আমার কথা শোনা যাচ্ছে রিয়াজ স্যার? জি, শুনতে পাচ্ছি। স্যার, আমি প্রবন্ধ পাঠ শুরু করছি। ধন্যবাদ। প্রবন্ধটি রচনা করেছেন থিয়েটার মুরারিচাঁদের সদস্য অন্দ্রিলা মজুমদার অর্ণা। প্রবন্ধের শিরোনাম বাংলাদেশের সমর্থক বঙ্গবন্ধু। এক মহাবিশ্বের নাম শেখ মুজিবুর রহমান। এই মানুষটি দেশপ্রেমের মানদণ্ড, ত্যাগের মানদণ্ড ও আপোষহীনতার মানদণ্ড, আদর্শে অনর, অন্যায়ের বিরুদ্ধে উন্নত মস্তিষ্কের প্রতীক এই নাম। তিনি বঙ্গবন্ধু, তিনি জাতির পিতা, বাংলাদেশের স্রষ্টা। বাংলা জাতির মুক্তির জন্য, একটি দেশের স্বাধীনতার জন্য, একখণ্ড ভূমির সার্বভৌমত্বের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবনে ৪,৬৮২ দিন কাটিয়েছেন কারাগারে। ১৯২০ সালে ১৭ মার্চ ফরিদপুর জেলার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে শেখ লুৎফর রহমান ও শেখ সায়রা খাতুনের তৃতীয় সন্তান শেখ মুজিবুর রহমানের জন্ম। মায়ের আদরের ছোট্ট খোকা টুঙ্গিপাড়ার আলো হাওয়ায় দিনে দিনে বাড়ে, স্কুলে বাছ নেই। কিন্তু হঠাৎ ১৪ বছর বয়সে তার শরীরে আঘাত করে বেরি রোগ, ফলে চোখে সঙ্গীন সমস্যা দেখা দেয়। পড়াশোনা বন্ধ রাখতে হয় প্রায় ৪ বছর। একসময় সুস্থ হন, আবার শিক্ষা জীবনে ফিরে আসেন। ১৮ বছর বয়সে টগবগে তরুণ তখন তিনি মুসলিম সেবায় নিয়োজিত হন। সে সময় তার নেতৃত্বে মুষ্টি ভিক্ষার মাধ্যমে টাকা সংগ্রহ করে গরিব ছাত্রদের সাহায্য করা হতো। ওই সময় একটি বহুল প্রচলিত ঘটনা হলো, তৎকালীন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা কে ফজলুল হক হুসেন শহীদ সোহরাওয়ার্দী গোপালগঞ্জ মিশনারি স্কুলে পরিদর্শনে এলে শেখ মুজিব নির্ভয়ে স্কুলের ছাদ সরানোর এবং ছাত্রাবাস নির্মাণের
দাবি তুলে ধরেছিলেন ছাত্রদের পক্ষ থেকে। এই 18 বছর বয়সে আনুষ্ঠানিকভাবে তার সহধর্মিণী হয়ে এসেছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব। 1939 সালে শেখ মুজিব গঠন করেন মহকুমা ছাত্রলীগ, পরে জেলা ও প্রাদেশিক ছাত্রলীগের কাউন্সিলর হন। 1940 সালে ফরিদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত হন। 1942 সালে এন্ট্রান্স পরীক্ষা পাশ করে ইন্টারমিডিয়েটে ভর্তি হন এবং 1943 সালে সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং মুসলিম লীগের কাউন্সিলর নির্বাচিত হন। মুসলিম লীগের কাউন্সিলর নির্বাচিত হয়ে অল ইন্ডিয়া মুসলিম লীগ কাউন্সিলে যোগদান করেন। পরবর্তীতে 1947 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামিয়া কলেজ থেকে বিএ পাশ করেন। এবছরে ভারত ভাগ হয়ে পাকিস্তান প্রতিষ্ঠা হলে বছরের শেষ দিকে ঢাকা চলে আসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন এবং 4 জানুয়ারি মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন। 1948 সালের 23 ফেব্রুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন আইন পরিষদে পূর্ব পাকিস্তানের জনগণ উর্দুকে রাষ্ট্রভাষা হিসাবে মেনে নেবে বলে ঘোষণা দেয়। শেখ মুজিব রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ শেখ মুজিব তাৎক্ষণিকভাবে এর প্রতিবাদ করেন এবং সারা দেশে প্রতিবাদের ঝড় উঠে। 2 মার্চ গঠিত হয় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। 10 মার্চ শেখ মুজিবের সভাপতিত্বে এক সভায় 11 মার্চ সারা বাংলার ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। ধর্মঘটের দিন বিক্ষোভরত অবস্থায় গ্রেপ্তার হন শেখ মুজিব। 15 মার্চ মুক্তি পেলে 11 সেপ্টেম্বর ফরিদপুর কর্ডন প্রথার বিরুদ্ধে আন্দোলন করার জন্য আবার গ্রেপ্তার হন। এভাবে চলতে শুরু করে তার জীবনের কখনো জেল, কখনো রাজপথ, আবার জেল। নানা উত্থান পতনের মধ্য দিয়ে বাঙালির জীবনে আসে 1952 সাল। 26 জানুয়ারি খাজা নাজিমুদ্দিন ঘোষণা করেন পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। এরই প্রতিবাদে জেলখানাতে 14 ফেব্রুয়ারি থেকে অনশন শুরু করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর 21 ফেব্রুয়ারি তার আহ্বানে বাংলার সাধারণ মানুষ, ছাত্র সমাজ নেমে আসে রাজপথে 144 ধারা ভঙ্গ করে। মিছিলে গুলি চলে, রক্তে রঙিন হয় বিষাদের রাজপথ। শুরু হয় স্বাধীনতার দিকে আনুষ্ঠানিক যাত্রা। 1954 সালের সাধারণ নির্বাচনে জয়লাভ করে মাত্র 54 দিনের জন্য সরকার গঠন এবং 1955 সালে পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসনের দাবি করে 21 দফা দাবি ঘোষণা এবং 1956 সালের বঙ্গবন্ধু পূর্ব বাংলার প্রাদেশিক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে দেশব্যাপী সফরের মাধ্যমে মানুষের মনে বাঙালি জাতীয়তাবোধ ও রাজনৈতিক সচেতনতা সৃষ্টি করেন। বাঙালির মুক্তির সনদ হিসেবে পরিচিত 6 দফা দাবি উত্থাপন করে এক সর্বাত্মক আন্দোলন গড়ে তুলে ধীরে ধীরে তিনি জাতীয় ঐক্য গড়ে তোলেন বাঙালির মাঝে। মুক্তিযুদ্ধের সূচনা এভাবেই হয়েছিল তার হাত ধরে। অভূতপূর্ব দূরদর্শিতার প্রয়োগে নিরলস নিরবিচ্ছিন্ন কাজ করে গেছেন জেলের ভেতরে কিংবা বাহিরে, যেখানেই থাকেন। গোটা বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে একের পর এক সংঘর্ষে মোকাবিলা করেন। পরবর্তীতে তার নেতৃত্বে আওয়ামী লীগ 1970 সালে তৎকালীন পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন। কিন্তু তৎকালীন পাকিস্তান সরকার হস্তান্তর করেনি ক্ষমতা, বরং নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়। এমন অবস্থায় বঙ্গবন্ধু সারা বাংলা জুড়ে অসহযোগের ডাক দেন। এভাবে আসে 1971 সাল। 7 মার্চ রেসকোর্স ময়দানে লাখ লাখ জনতার সামনে বলিষ্ঠ কণ্ঠে উচ্চারণ করেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এর মধ্যেই রচিত হয়ে স্বর্ণ ইতিহাস। সেদিন 18 মিনিট ধরে সারা বাংলার বিমোহিত করে রেখেছিলেন এই মহান রাজনৈতিক কবি। তবে বিপক্ষ শক্তির চক্রান্ত থেমে থাকেনি। বাঙালি মুক্তির সংগ্রাম অঙ্কুরে বিনষ্ট করতে 1971 25 মার্চ ঘুমন্ত বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি হায়নার দল। রচিত হয় বাংলাদেশের কালো অধ্যায়। অপারেশন সার্চ লাইটের বর্বরতায় শুরু হয় পাকিস্তানের নির্যাতন। এরপরে 26 মার্চের প্রথম প্রহর বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অতঃপর 1972 সালে তার অনুপস্থিতিতে
তাকে রাষ্ট্রপতি করে গঠিত হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিচালনা করে 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রাম। অবশেষে 16 ডিসেম্বর অর্জিত হয় বাঙালি জাতির একমাত্র অভিলাষ স্বাধীনতা। অতঃপর 1972 সালের 10 জানুয়ারি বাংলার সর্বশ্রেষ্ঠ সন্তান ঘরে ফিরে আসেন। দেশে ফিরেই যুদ্ধ বিধ্বস্ত দেশকে নতুন করে সাজানোর মহান কর্মে ব্রতী হন। খুব শীঘ্রই পৃথিবীর প্রায় সব দেশে বাংলাদেশকে স্বীকৃতি দিতে থাকে। বিভিন্ন বিশ্ব সংস্থার সাথে যুক্ত হতে থাকে বাংলাদেশ। বঙ্গবন্ধু প্রথম বাঙালি যিনি জাতিসংঘের সাধারণ পরিষদের বাংলায় ভাষণ দেন। 1972 সালে বঙ্গবন্ধু ভূষিত হয়েছিলেন জুলিও কুরি শান্তি পদকে। দেশ তার শক্তিশালী ও বুদ্ধিদীপ্ত দিক নির্দেশনায় এগিয়ে যেতে থাকে। তার ঠিক তখনই মাথা চারা দিয়ে ওঠে দেশি বিদেশি পরাজিত শক্তি। বিদেশি পরাজিত শক্তি তৈরি করতে থাকে ভয়ঙ্কর এক নীল নকশা। আর সবচেয়ে দুঃখজনক হলেও নির্মম সত্যটা হলো, এই নীল নকশার বাস্তবে রূপ দিতে সহায়তা করেছিলেন বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরা, যারা এই বাংলাদেশের কুলাঙ্গার সন্তান। জঘন্যতম এক ষড়যন্ত্র করে এই বাংলাদেশের সামরিক বাহিনীর কতিপয় কুচক্রী ক্ষমতালোভী সদস্য 1975 সালের 15 আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করে রক্তাক্ত করেছিলেন বাংলার মা। রাব্বিকে তো আমি শুনতে পাচ্ছি না। শোনা যাচ্ছে না স্যার? দুঃখিত, হ্যাঁ, এখন আসছে। দুঃখিত, নেটওয়ার্ক সমস্যার কারণে একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। আমি আবার সংযুক্ত হয়েছি। বিদেশি গোয়েন্দা ও মুস্তাক তক্তের নির্দেশেই রায় মুজিবকে হত্যা করে সরকারের উৎখাতের পরিকল্পনা করে। 15 আগস্ট ভোর রাতে ডজন সংখ্যক সেনা অফিসার 170 থেকে 700 জন সাধারণ সৈনিক নিয়ে বাংলাদেশের সেনাবাহিনী সামরিক অভ্যুত্থানে সংগঠিত করে এবং ধানমন্ডির 32 নম্বর বঙ্গবন্ধুর নিজ বাসভবনে অতর্কিতে হামলা করে এবং সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করে। এই হত্যাকাণ্ডে প্রস্তুত রাখা হয়েছিল 28টি গোলাবিহীন ট্যাঙ্ক এবং 18টি চাইনিজ মেশিন গান। সামরিক বাহিনী জনগণের বিদ্রোহ ঠেকাতে সরকার সব রকম প্রস্তুতি নিয়েই মাঠে নেমেছিল, কিন্তু কোথাও কোনো বিদ্রোহ সংগঠিত হয়নি। বলতে গেলে সকলের চোখের সামনে বেশ নির্বিঘ্নে বাস্তবায়িত করেছিল নির্মম এই হত্যাকাণ্ড এবং বাংলাদেশের ইতিহাসে রচিত হয়েছিল ন্যাক্কারজনক অধ্যায়। শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে সর্বপ্রথম সামরিক ক্ষমতার প্রত্যক্ষ হস্তক্ষেপ ঘটে। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের দেখা দেয় আদর্শিক পরিবর্তন। বঙ্গবন্ধু বলেছিলেন, আমার শক্তি আমি দেশের মানুষকে ভালোবাসি, আর আমার দুর্বলতা আমি আমার দেশের মানুষকে ভালোবাসি। এই দুর্বলতাই তার জন্য কাল হয়েছিল, বাঁচাতে পারেনি তাকে অভাগা বাঙালি। 15 আগস্টে যে মুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, ওই মুহূর্তে থেকে বাঙালির দুর্ভাগ্যের ঘৃণ্য চক্র ঘুরতে শুরু করেছিল। বঙ্গবন্ধুর মৃত্যুর সাথে সাথে বাঙালির এত ত্যাগের বিনিময়ের পাওয়া স্বাধীনতা তার যথার্থ মর্যাদা হারিয়েছিল। স্বাতন্ত্র্যহীন স্বাধীনতার বেছে রইল পুরো একটি জাতি। জাতীয়তা আছে, কিন্তু জাতীয়তাবোধ বঙ্গবন্ধুর মতোই চিরনিদ্রায় শায়িত। জাতীয় পতাকার দিকে তাকালে যেন মনে হয় সবুজ রংটা যেন ফিকে হয়ে গেছে, লাল রংটাও যেন অনুজ্জ্বল। বাঙালির ভাগ্যাকাশে ধ্রুব তারা হঠাৎ করে খসিয়ে দিল যারা, তাদের শাস্তি হয়েছে, হচ্ছে, হবে। তবে এতেই কি মিলবে মুক্তি? না, আমাদের মননে, আমাদের চেতনায় ধারণ করতে হবে বঙ্গবন্ধুর আদর্শকে। যা কিছু ছিল তার ভালো, সবকিছুই আমাদের গ্রহণ করতে হবে, জাতীয় জীবনে প্রয়োগ ঘটাতে হবে। তবে এই মাটিতে বঙ্গবন্ধুর জন্ম সার্থক, বাঙালি জাতির ত্যাগ সার্থক। এ প্রবন্ধে বাংলাদেশের ইতিহাস ফুটে উঠেছে নাকি বঙ্গবন্ধুর জীবন বর্ণনা, এই পার্থক্য করা দুঃসাধ্য।
কারণ বাংলাদেশের ইতিহাস মানেই বঙ্গবন্ধুর ইতিহাস, বাংলাদেশের উত্থান পতন মানেই বঙ্গবন্ধুর সংঘর্ষময় জীবন। এই মাটি তার শ্রেষ্ঠ সন্তানকে কোনোদিনই বিচ্ছিন্ন করবে না। তাই পরিশেষে বলতে চাই, বাংলাদেশ ও বঙ্গবন্ধু সমর্থক। ধন্যবাদ সবাইকে। আমার প্রবন্ধটি শেষ হলো। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, আজকের অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি থিয়েটার মোনালিসাদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক জেবিনা আক্তার ম্যাডামকে। ধন্যবাদ রাব্বি। থিয়েটার মোনালিসাদের সভাপতি চমৎকারভাবে তার প্রবন্ধটি উপস্থাপন করার জন্য। আসলে সংক্ষিপ্ত সময়ে হিমালয় সময় একজন ব্যক্তিকে ব্যাখ্যা করা দুরূহ ব্যাপার, তারপরও সে সংক্ষিপ্ত সময়ে সুন্দরভাবে তার প্রবন্ধ উপস্থাপন করেছে। তো আমি শুরুতেই আজকের অনুষ্ঠানের জাতির পিতার ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত থিয়েটার মোনালিসা কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মাননীয় সভাপতি প্রফেসর আবুল আনাম মোহাম্মদ রিয়াজ স্যার, বিভাগীয় প্রধান পদার্থবিদ্যা বিভাগ, এবং প্রধান অতিথি হিসেবে আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মোনালিসা কলেজের স্বনামধন্য অধ্যক্ষ মহোদয় প্রফেসর মোহাম্মদ সালেহ আহমদ স্যার, এবং বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত রয়েছেন ভার্চুয়ালি প্রফেসর পান্নারানী রায় স্যার, উপাধ্যক্ষ মোনালিসা কলেজ, এবং শিক্ষক পরিষদের সম্মাননীয় সম্পাদক জনাব মোহাম্মদ তৌফিক ইসলামী চৌধুরী স্যার। আমি আমার বক্তব্যের শুরুতেই বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বীর পুরুষ, মহাকালের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি, এবং 15ই আগস্টে অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আসলে বঙ্গবন্ধু সম্পর্কে রাব্বি যা বলেছে তার সাথে সংযুক্ত করা যায়, কিন্তু ভার্চুয়ালি যেহেতু অনুষ্ঠানটা, কাজে বেশি আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না, সংক্ষেপে শেষ করে দিব। তারপরও বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন এবং স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এক অনন্য ব্যক্তিত্ব হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সাধারণ মানুষের অধিকার আদায়ে তার আত্মত্যাগ আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। কিছু বিপদগামী ও উচ্চবিলাসী সেনা সদস্যদের হাতে নির্মমভাবে খুন হওয়ার পর বাংলাদেশের ইতিহাসে রচিত হয় এক কলঙ্কময় অধ্যায়। আমরা জাতি হিসেবে বিশ্ব দরবারে কলঙ্কিত এক অধ্যায়ের রচনা আমাদের বাঙালিদের মাধ্যমেই রচিত হয়, কিন্তু আজ জাতি সেই কলঙ্কময় অধ্যায় থেকে কিছুটা হলেও মুক্ত হয়েছে। আজ সেই শোকের মাস আর শোক নয়, আজ হচ্ছে সেটা শক্তিতে রূপান্তরিত হয়েছে। আজ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বঙ্গবন্ধুর সেই লালিত স্বপ্ন, সেই সোনার বাংলা আজ ডিজিটাল সোনার বাংলায় রূপান্তরিত হওয়ার পথে। আজ বাংলাদেশ অর্থনৈতিক, রাজনৈতিক এবং সব দিক দিয়ে বঙ্গবন্ধু যেসব চিন্তাভাবনা করেছিলেন সেই সব চিন্তাভাবনা আজ বাস্তবে রূপান্তরিত হওয়ার ধার প্রান্তে। আজ আমরা এমডিজি, জাতিসংঘ কর্তৃক যে এমডিজির যে বিভিন্ন লক্ষ্যগুলি ছিল সেই লক্ষ্যগুলিও আমরা অর্জন করতে পেরেছি, এবং এসডিজির যে লক্ষ্যগুলি আছে, আমাদের যে 17টি লক্ষ্য রয়েছে, সেই 17টি জাতিসংঘ কর্তৃক যে 17টি লক্ষ্য রয়েছে ধনী দরিদ্র দেশের জন্য, সেই 17টি লক্ষ্যের মধ্যে বাংলাদেশ ইতিমধ্যে অনেকগুলিতে 2021 সালের 15ই জুন একটা জাতিসংঘের এক প্রতিবেদনে দেখা যায় যে বাংলাদেশ বিশ্বের 3টি অর্থনৈতিক উন্নয়নের দিক দিয়ে বিশ্বের 3টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান রয়েছে, এবং 165টি দেশের মধ্যে বাংলাদেশ 109 নম্বর। এবং একটা দেশ, স্বল্পোন্নত দেশ থেকে যে স্বপ্নটা আমাদের বঙ্গবন্ধু দেখেছিলেন যে এলডিসি-ভুক্ত দেশগুলোর যে সমস্যাগুলি, সেই সমস্যাগুলি নিয়ে আজীবন সংগ্রাম করে গেছে। যদিও ওনার সময় বেশি ছিল না, স্বাধীনতা ভঙ্গর একটা অর্থনীতিকে একটা শক্ত কাঠামোর মধ্যে দাঁড় করানোর মতো সময় যদিও বঙ্গবন্ধুর হাতে ছিল না, মাত্র 3.5 বছরের সময়। সেই 3.5 বছরেও তিনি যে স্বপ্নগুলো দেখে গিয়েছিলেন, যে অর্থনৈতিক চিন্তা ভাবনা ছিল, সেই অর্থনৈতিক চিন্তা ভাবনাগুলিকেই
অর্থনীতি কাজে লাগিয়ে চিন্তা ভাবনা ছিল, সেই অর্থনৈতিক চিন্তা ভাবনাগুলিকেই কাজে লাগিয়ে আজকে বঙ্গবন্ধুর কন্যায় নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এবং আমরা এসডিজির যে লক্ষ্যগুলি ছিল সেই লক্ষ্যগুলিও অর্জনের প্রায় ধারপ্রান্তেই, এবং আমরা মধ্যমায়ের দেশে অলরেডি জাতিসংঘ অনুযায়ী আমরা মধ্যমায়ের দেশে সুপারিশ পেয়েছি, আমরা মধ্যমায়ের দেশে উন্নীত হয়েছি এবং স্বল্পোন্নত দেশ থেকে আমরা উন্নয়নশীল দেশে পৌঁছার আমরা সুপারিশ লাভ করেছি। যদিও আমাদেরকে সেই সুপারিশ প্রাপ্ত হওয়ার পর আরো 3 বছর অথবা 3 থেকে 5 বছরের সময় থাকে আমাদের হাতে প্রস্তুতির। সেই প্রস্তুতিমূলক সময়ের জন্য বাংলাদেশ 3 বছরের সময় ছিল বাংলাদেশে 2024 সালের মধ্যে স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পৌঁছবে। কিন্তু ইতিমধ্যে করোনার জন্য সারা বিশ্বে যে অবস্থার সৃষ্টি হয় সেই জন্য বাংলা 2 বছর সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন 2026 সালের মধ্যেই বাংলাদেশ যদি তার যে অর্জনের যে অর্থনৈতিক উন্নয়নের যে ধারাবাহিকতা কিংবা বাংলাদেশের যে অর্জনের যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতা যদি বজায় রাখতে পারে তাহলে 2026 সালে বাংলাদেশ জাতিসংঘ কর্তৃক স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা স্বীকৃতি লাভ করবে। এর সাথে বাংলাদেশ 2001 বিভিন্ন রূপকল্পগুলি যে রয়েছে সেই রূপকল্পগুলিও বাংলাদেশ ইতিমধ্যে অর্জনের প্রতিই পায়। বাংলাদেশ রূপপুর পারমাণবিক কেন্দ্র, স্যাটেলাইট, বঙ্গবন্ধু স্যাটেলাইট, তারপর হচ্ছে আমাদের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু, সেগুলো হচ্ছে বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল যে বাঙালি স্বয়ং স্বনির্ভর একটা অর্থনীতির স্বপ্ন ছিল বঙ্গবন্ধুর, এবং ধনী দরিদ্র বৈষম্যহীন একটা অর্থনীতি এবং সাথে থাকবে যেখানে সম্পদ সংগ্রহের বিষয়টা ছিল। সেই বিষয়গুলিও মাথায় রেখে বঙ্গবন্ধুর কন্যা কাজ করে যাচ্ছেন এবং আমাদের আজকে আমাদের যে বৈদেশিক মুদ্রার যে ইয়েটা সেটাও স্থিতিশীল আছে, আমাদের রিজার্ভটা স্থিতিশীল রয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে অর্জনের মধ্যে দিয়ে বাংলাদেশ 2041 সালের যে রূপকল্পটা সেই দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ উন্নত আয়ের দেশে পৌঁছার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো কাজেই বঙ্গবন্ধুর হত্যার মাধ্যমে বাঙালি জাতি যে কলঙ্ক যে অধ্যায় রচিত হয়েছিল সেই কলঙ্কের অধ্যায়টা আমরা হয়তোবা যদি আমরা 2041 সালে উন্নত রাষ্ট্র গঠন করতে পারি, যদি আমরা ঐকান্তিকভাবে সবাই স্বদেশ প্রেমে ব্রতী হয়ে যদি আমরা কাজ করি এবং দুর্নীতিমুক্ত স্বদেশ গড়ার এবং দুর্নীতিমুক্ত হয়ে যদি আমরা কাজ করি তাহলে হয়তো আমরা 2041 সালে যে উন্নত বাংলাদেশ গঠনের যে পরিকল্পনা রয়েছে সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। এবং তখন সেই 2041 সালে যে রূপকল্পটা সেটার মূল উদ্দেশ্য হচ্ছে দুইটি। একটা হচ্ছে সম্পূর্ণ দারিদ্র্যমুক্ত, অর্থাৎ তখন দারিদ্র্যটা থাকবে একদম সুদূর অতীতের একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে যে মাথাপিছু আয়টা থাকবে 12,500 মার্কিন ডলার। এই দুটি লক্ষ্যে পৌঁছার জন্য মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। তো আমরা যদি সবাই একসাথে কাজ করি তাহলে বঙ্গবন্ধুর যে লালিত স্বপ্ন সেই সোনার বাংলা গড়া সম্ভব। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আবারও সবাইকে ধন্যবাদ দিয়ে এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ জেবি ডাক্তার ম্যাডাম, চমৎকার কিছু বক্তব্য পেশ করার জন্য এবং চমৎকার কিছু আলোচনা করার জন্য। কফিনের দরজা খুলতেই চোখে পড়ল শুয়ে আছেন একটি লোকটির নাম বাংলাদেশ, শেখ মুজিবুর রহমান। ধন্যবাদ সবাইকে যারা আমাদের সাথে এখন সরাসরি আমাদের লাইভ অনুষ্ঠানটি দেখছেন এবং কিছু কমেন্ট করছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি শিক্ষক পরিষদের সম্পাদক জনাব তৌফিক এসধানী চৌধুরী স্যারকে। ধন্যবাদ রাব্বি। আমার বক্তব্যের শুরুতেই আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। শ্রদ্ধা জানাচ্ছি 15ই আগস্ট শহীদ সকলের প্রতি। সম্মানিত সভাপতি, মাননীয় অধ্যক্ষ মহোদয়, উপাধ্যক্ষ মহোদয়, প্রিয় সহকর্মী জেবিন আক্তার এবং অনলাইনে যারা আজকে আমাদের ওই অনুষ্ঠান দেখছেন, আসসালামু আলাইকুম।
প্রাবন্ধিক একদম সত্যি কথাটাই বলেছেন তার প্রবন্ধের মধ্যে, যেটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে আমরা বাংলাদেশকে চিন্তাই করতে পারি না। সেই 47 থেকে শুরু করে 71 সবগুলা আন্দোলনে, সবগুলা পটভূমিতে বঙ্গবন্ধুর অবদান অপরিসীম। আমাদের কষ্ট আছে, আমাদের বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে, প্রথম 15ই আগস্টের ভিন্ন হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে, তাদের সবাই এখনো বিচারের আওতায় আসেনি। বিশেষ করে এর পিছনে যারা কাজ করেছে তাদের বিচারটা এখনো শুরু হয়নি। আমাদের স্বপ্ন থাকবে, আমাদের চেষ্টা থাকবে, নেপথ্যে যারা কাজ করেছে তাদের সবাইকে বিচারের আওতায় এনে আমাদের যে পাপ আছে সেই পাপ থেকে আমরা মুক্ত হওয়ার। এখানে একটা কথা বলতেই হয়, খন্দকার মুশতাক যখন বাংলাদেশ বেতার থেকে ভাষণ দেন, তার পরবর্তীতে তৎকালীন আর্মি চিফ শফিউল্লাহ ওনার বক্তব্যকে এক্সিলেন্ট বক্তব্য হিসাবে বলার পরেই খন্দকার মুশতাক বলেছিলেন যে, ডু ইউ থিঙ্ক ইট ইজ রিটেন ইন এ ডে? এ থেকে আমরা বুঝতে পারি যে এই আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র কতটুকু গভীরে ছিল। আমাদের নেপথ্যের নায়কদের বিচারে বহু বাধা আসবে, তারপরে আমরা বিশ্বাস করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা নেপথ্যের নায়কদের বিচারে আনতে পারবো। আমরা যদি আমাদের নিজেদের অবস্থান থেকে নিজেদের দায়িত্ব সৎভাবে, আন্তরিকভাবে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে আমাদের কাজ করে যাই, তাইলেই শুধুমাত্র আমরা বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ, বঙ্গবন্ধু যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন সেই বাংলাদেশকে আমরা গড়ে তুলতে পারবো। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ স্যার চমৎকার কিছু কথা বলার জন্য। যে বাংলাদেশ মানে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি মুরারীচাঁদ কলেজের সম্মাননীয় উপাধ্যক্ষ প্রফেসর পান্না রানী রায়। ম্যাম, আপনি আনমিউট করে নেন। ঠিক আছে। ম্যাডাম, আপনার কথা এখনো শোনা যাচ্ছে না, আপনি আনমিউট করে নিন। ম্যাম, এখনো আনমিউট হয়নি। আরেকটা কথা বলে রাখি, আমাদের প্রফেসর পান্নারানী রায় ম্যাডাম আজকের অনুষ্ঠানে একটি কবিতা আবৃত্তি করবেন। ম্যাডাম শুরুতেই বলেছিলেন যে আজকের অনুষ্ঠানের ম্যাডামের বক্তব্যের শেষে ম্যাডাম একটি কবিতা আবৃত্তি করবেন বঙ্গবন্ধুকে নিয়ে রচিত একটি কবিতা। আবৃত্তিটা পরে নিয়ে যাও, আবৃত্তিটা পরে নিয়ে যাও, আবৃত্তি পরে নিয়ে যাবে। তোমার আলোচনা পর্ব শেষ করে আবৃত্তি পরে নিয়ে যাবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস 2021 উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে মুরারীচাঁদ কলেজ কর্তৃক থিয়েটার মুরারীচাঁদ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মাননীয় অধ্যক্ষ মহোদয় উপস্থিত, শিক্ষক পরিষদ সম্পাদক উপস্থিত আছেন, পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান উপস্থিত আছেন, জনাব জেবিন আক্তার সহ থিয়েটার মুরারীচাঁদের সদস্যবৃন্দ, সবাইকে শুভেচ্ছা।
আজকে আমরা এমন একটি দিনে এখানে আলোচনায় বসেছি, আহ, যে দিনটি আসলে আমাদের জন্য খুবই শোকাবহ দিন। মূলত আগস্ট মাস মানেই শোকের মাস, বেদনার মাস, শোকাদ্র বাণী পাঠ করার মাস। এবং আহ, যে ব্যক্তিকে নিয়ে আমরা আজকে আলোচনা, তিনি হচ্ছেন আমাদের জাতির জনক। যে জাতির জনক, যিনি সারাটা জীবন এই দেশের জন্য স্বপ্ন দেখেছেন, সোনার বাংলার জন্য স্বপ্ন দেখেছেন, সোনার বাংলা বিনির্মাণে এবং অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক মুক্তির জন্য তিনি কাজ করে গেছেন। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে কিভাবে একজন মানুষ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সারাটা জীবন নিজেকে উৎসর্গ করতে পারেন, সত্যিকার অর্থে আমাদের জাতির পিতার বিভিন্ন কাহিনী, বিভিন্ন তার কর্মসূচি, কারাবরণ, এগুলি যখন আমি পড়ি বা জানি, তখন অবাক হই। মাত্র ৫৫ বছর উনি বেঁচে ছিলেন, ১৮ বছরই উনি জেলে কাটিয়েছেন। অত্যন্ত সাহসী, অন্যায়ের কাছে আপোষহীন একজন ব্যক্তি, যিনি বলেছিলেন, ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও আমি বলবো আমি বাঙালি, বাংলা আমার ভাষা, বাংলা আমার নিঃশ্বাসে প্রশ্বাসে। এই ব্যক্তিটাকে, শুধু এই ব্যক্তি নয়, এই জাতির পিতাকে হত্যার মূল উদ্দেশ্য শুধু জাতির পিতা হত্যা নয়, স্বাধীনতার যে চেতনা, স্বাধীনতার যে আদর্শ, সেই আদর্শকে ভুলুণ্ঠিত করে পূর্বের যে আদর্শ বা চক্রান্তকারীদের যে চিন্তা চেতনা ছিল, সেই চেতনা আবার পুনঃস্থাপিত করাই ছিল মূল আদর্শ, মূল চিন্তা। কিন্তু ষড়যন্ত্রকারীরা কখনো চিন্তা করতে পারে নাই যে মুজিব মানে বাংলাদেশ, মুজিব মানে বাংলাদেশের মানচিত্র, মুজিব মানে বাংলাদেশের লাল সবুজ পতাকা। যিনি এই জাতির স্বপ্নদ্রষ্টা, যিনি এই জাতির স্থপতি, তাকে বাদ দিয়ে বাংলাদেশের কথা কখনোই চিন্তা করা যায় না। সুতরাং ইতিহাস এমন একটি বিষয় যার মাধ্যমে সত্যতা বেরিয়ে আসবেই। ইতিহাস হচ্ছে চরম সত্য একটি বিষয়, এবং আমরা সত্যিকার অর্থে ২১ বছর নানা উত্থান পতনের মাধ্যমে দেখা গেছে যে জাতির জনকের সমস্ত নাম ইতিহাস থেকে মুছে ফেলতে চেয়েছে। কিন্তু আবার বলছি, সত্য আমাদের কাছে এসে দাঁড়িয়েছে। ১৯৯৬ সালে যখন বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আসেন, তখনই তিনি ইনডেমনিটি অধ্যাদেশ, যেটি কালো অধ্যায়, সেই বিচার ঠেকিয়ে রাখার জন্য করা হয়েছিল, সেটিকে তিনি বাতিল করেন এবং আস্তে আস্তে ওনার বিচারের, হত্যার বিচারের, ওনার পরিবারের অন্যান্য সদস্যদের হত্যার বিচারের দ্বার উন্মোচিত হয়। ইতিমধ্যে ৫ জনকে ফাঁসি দেওয়া হয়েছে, অনেকে দেশের বাইরে আছে, যাদেরকে আনার প্রচেষ্টা চলছে। এবং এর পিছনে যারা ছায়ার মতো ছিলেন পরিকল্পনাকারী, আমরা এখন অনেক কিছুই বিভিন্ন পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি। আশা করি এই দ্বারটিও উন্মোচিত হবে এবং সমস্ত অন্যায়ের বিচার হবে। এবং আমরা বিশেষ করে তরুণদের উদ্দেশ্যে আমি বলবো যে দেশপ্রেম কি? দেশপ্রেম মানে নিজের কাজটি সঠিকভাবে করে যাওয়া। দেশপ্রেম মানে রাজনীতি করা নয়। দেশপ্রেম মানে নিজের কাজটি নিজে করে যাওয়া, সঠিকভাবে করা, সততার সাথে করা। এবং বঙ্গবন্ধুর আদর্শকে যদি আমরা ধারণ করি, ধারণ করতেই হবে, কারণ আমি কি জানতে হলে জানতে হবে বঙ্গবন্ধুকে। আমার পরিচয় কি, সেখানেই জানতে হবে যে আমি কোথা থেকে এলাম এবং আমার কোন দেশের পরিচয় বা কোন মাটিতে আমি বেড়ে উঠছি। সেখানেই কিন্তু মুজিবকে বাদ দিয়ে আমরা কেউই চিন্তা করতে পারবো না আমাদের অস্তিত্ব। সুতরাং এই অস্তিত্ব যাতে আরো সুন্দর, সুষ্ঠু, সাবলীল হয়, তার জন্য আমাদের এগিয়ে যেতে হবে, কাজ করতে হবে, বঙ্গবন্ধুর আদর্শকে জানতে হবে, বুঝতে হবে। এবং ওনার যে অসমাপ্ত আত্মজীবনী, তারপরে কারাগারের রোজ নামচা, তারপরে রয়েছে ওনার আমার দেখা নয়া চীন, এই বইগুলি পড়তে হবে, বারবার পড়তে হবে। কারণ প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা লাইনের মধ্যে
জাতির পিতার যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের পিছনে অনেক ইতিহাস লুকিয়ে আছে, যা আমাদের জানতে হলে অনেক হাজার বছর মনে হয় এই গবেষণা করেও আমরা ওনার যে জীবনের কর্মকাণ্ড, একটা জীবনকে কিভাবে উৎসর্গ করা যায় তার কর্মকাণ্ড শুনে শেষ করতে পারবো না। এবং উনি দেশের জন্য আসলেই উম, ত্যাগ ত্যাগ যেটা সেই ত্যাগের মহিমা নিয়ে উনি সারা জীবন কাটিয়েছেন। ব্যক্তির স্বার্থকে তিনি সবসময় তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, এবং এই ব্যক্তি স্বার্থ তুচ্ছ করার পিছনে আমরা দেখব যে সত্যিকার অর্থেই উনি রক্ত দিয়ে জানিয়ে দিয়ে গিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন, এবং জীবন দিয়ে আমাদেরকে উপলব্ধি করিয়ে গেছেন যে আমরা কতটা আমরা প্রত্যেকেই কিন্তু ওনার রক্তের ঋণী। উনি আমাদের ঋণী করেছেন, কিন্তু নিজে কখনো ঋণী হন নাই। ওনার সেই অসমাপ্ত কাজ, ওনার স্বপ্নের বাংলা, সেই সোনার বাংলা গড়তে হলে তোমাদেরকে এগিয়ে আসতে হবে, এবং তোমরাই যত অন্যায়, যত অনাচার, যত ইতিহাসের যত কি বলবো, ইতিহাসের যে সত্যতা যেগুলি উল্টিয়ে দেওয়া হয়েছে প্রতিষ্ঠিত করতে, এবং তোমাদের দৃঢ় পদক্ষেপ প্রত্যেকটা ছাত্র শিক্ষার্থীকে এগিয়ে আসতে হবে। সোনার বাংলা বিনির্মাণ হিসেবে চোখ দিয়ে আমার বাংলাকে দেখতেন মায়ের মতো। উনি যেভাবে দুঃখী মানুষের জন্য সেবা করতে আসতেন, উনি যেভাবে নিঃস্বার্থভাবে এবং আপসহীনভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেন, উনি যেভাবে সাহস এবং দৃঢ় চেতা নিয়ে, নির্লোভ চেতনা নিয়ে এগিয়ে গেছেন, সেইভাবেই তোমাদের এগিয়ে যেতে হবে। এক কথায় তার চেতনা আদর্শকে ধারণ করে, লালন করে যত্নে পালন করে এই দেশকে স্বপ্নের সোনার বাংলা করবে। আমরা বিশিষ্ট দিনে তার কথা বলি, তার কবিতা পাঠ করি, কিন্তু আমাদের মূল লক্ষ্য থাকা উচিত তার চেতনা ধারণ করা। তার চেতনায় যদি আমরা সমৃদ্ধ হই, তবেই কিন্তু আমাদের জন্যই যিনি তৈরি করতে চেয়েছিলেন স্বপ্নের সোনার বাংলা, সেইটা করা সম্ভব হবে। অনেক সুন্দর হয়েছে আজকে, যদিও যান্ত্রিক সমস্যার কারণে আমি প্রবন্ধ ভালো করে বুঝতে পারিনি, শুনতে পারিনি। তারপরেও আমি বলবো যতটুকু শুনেছি অনেক চমৎকার হয়েছে। অল্প সময়ে আশা করি এই ধরনের কর্মকাণ্ড তোমরা চালিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ মরিচাঁদ কলেজের সম্মাননীয় উপাধ্যক্ষ প্রফেসর পান্নারানী রায় ম্যাডামকে আমাদেরকে সুন্দর দিক নির্দেশনামূলক কিছু বক্তব্য দেওয়ার জন্য। আমাদের সঙ্গে অনেকেই যুক্ত হয়েছেন, অনেকেই কমেন্ট করছেন। গণিত বিভাগের সহযোগী অধ্যাপক গিয়াসউদ্দিন স্যার আমাদেরকে কমেন্ট করেছেন মোহনা সাংস্কৃতিক সংগঠনের ইমরান ইমন, কমেন্ট করেছেন মরিচাঁদ কবিতা পরিষদের সভাপতি, আর অনেকে আমাদের শ্রদ্ধেয়জন কমেন্ট করছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার বক্তব্যের জন্য আমি অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সম্মাননীয় প্রফেসর জনাব সালেহ আহমদ স্যার। ধন্যবাদ রাব্বি। আমাকে কি শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি। জি স্যার, আপনাকে শোনা আজ যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 15 আগস্ট 2021 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঐতিহ্যবাহী মুরারিচাঁদ কলেজ সিলেটের অনন্য ভাইব্রেন্ট সাংস্কৃতিক সংগঠন থিয়েটার মুরারিচাঁদ কর্তৃক আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভার সম্মানিত সভাপ্রধান প্রফেসর আবুল আনাম মোহাম্মদ রিয়াজ, সম্মানিত বিশেষ অতিথি মুরারিচাঁদ কলেজ সিলেটের নন্দিত উপাধ্যক্ষ প্রফেসর পান্নারানী রায়, সম্মানিত বিশেষ অতিথি
মুরারিচাঁদ কলেজ সিলেটের শিক্ষক পরিষদের সম্মানিত সম্পাদক জনাব মোহাম্মদ তৌফিক ইয়াজদানি চৌধুরী, থিয়েটার মুরারিচাঁদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, মুরারিচাঁদ কলেজ সিলেটের শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক, আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব জেবিন আক্তার, থিয়েটার মুরারিচাঁদের সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রিয়ভাজন সঞ্চালক, প্রবন্ধ উপস্থাপক রেজাউল করিম রাব্বি, সভায় সংযুক্ত বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, সংযুক্ত শিক্ষার্থীবৃন্দ, সংযুক্ত সুধীজন, প্রিয়জন, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আপনাদের জন্য অনাবিল শুভেচ্ছা, অন্তহীন শুভকামনা। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ভার্চুয়াল আলোচনা সভা সার্থক করার জন্য থিয়েটার মুরারিচাঁদ নিষ্ঠার সাথে চেষ্টা করেছে, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের প্রবন্ধ উপস্থাপক রাব্বিকে চমৎকার সুন্দরভাবে জাতির জনকের জীবন, কর্ম, সেই সাথে 1975 সালে 15 আগস্টের কালো রাত্রির ঘটনাবলী চমৎকার সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। সম্মানিত সুধীজন, রক্তাক্ত শোকের এই দিনে আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, স্বাধীনতা সংগ্রামের মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বিনম্র শ্রদ্ধা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ 1975 সালের 15 আগস্ট ট্র্যাজেডির সকল শহীদদের প্রতি। আমি শ্রদ্ধার সাথে আরো স্মরণ করছি ওই কালো রাত্রিতে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যিনি এগিয়ে এসেছিলেন, সময়ের সাহসী সন্তান ও কুতবয় বীর সেনানী কর্নেল জামিলকে। শ্রদ্ধা জানাই জেলে নিহত জাতীয় 4 নেতা সহ সকল শহীদদের প্রতি। সম্মানিত সুধীজন, আপনারা জানেন এই বাংলায়, এই মাটিতে যেসব মহান পুরুষ জন্ম নিয়েছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদের মধ্যে অগ্রগণ্য, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। তিনি বাংলাদেশের জাতির পিতা। তার দূরদর্শী ক্যারিসমেটিক নেতৃত্বে একটি পরাধীন জাতি পেয়েছে স্বাধীনতার স্বাদ। বহু বছরের শোষণ, দুঃশাসনের অবসান ঘটিয়ে তিনি গড়ে তোলেন সমৃদ্ধশালী গণতান্ত্রিক বাংলাদেশ। একটি অবহেলিত ভূখণ্ডের ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধিকার আন্দোলন, ক্রমান্বয়ে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা অর্জনের মতো নেতা পৃথিবীর ইতিহাসে বিরল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই বিরল নেতা, যে মানুষটি কখনই বাঙালিকে অবিশ্বাস করেননি, শত্রু ভাবেননি। সেই শুদ্ধ চিত্তের মানুষটিকে কতিপয় স্বার্থপর, ঘাতক বাঙালি, কুলাঙ্কার,
সপরিবারে হত্যা করলো, যা শুধু বাঙালির ইতিহাসে নয়, পৃথিবীর ইতিহাসেও একটি কলঙ্কজনক ঘটনা। 1975 সালে 15 আগস্ট হত্যাকাণ্ড শুধু একটি হত্যাকাণ্ডই নয়, আমার পূর্ববর্তী বক্তারাও বলেছেন, একটি স্বাধীন ও সাম্প্রদায়িক জাতিকে পরাধীন এবং সাম্প্রদায়িক করার পাশবিক চক্রান্ত। আমরা যদি জাতির পিতার হত্যাকাণ্ডের ষড়যন্ত্রগুলো বিশ্লেষণ করি, তাহলে দেখব একটি স্বাধীন জাতিকে মূলত তারাই ধ্বংস করতে চায় যারা সাম্রাজ্যবাদের পূজারী বা সাম্রাজ্যবাদের মদতদাতা। সুতরাং যারা সাম্রাজ্যবাদী এবং যারা সাম্রাজ্যবাদের দালাল, তারাই বঙ্গবন্ধুর হত্যাকারী। বঙ্গবন্ধু হত্যার পরিকল্পনাকারী থেকে হত্যাকাণ্ড বাস্তবায়নকারী সবাই অপরাধী, সবাই জাতির জনকের হত্যাকারী। জাতির জনক শেখ মুজিবুর রহমানকে হত্যাকাণ্ডের পর আপনারা জানেন সমগ্র বাংলাদেশ থমকে গিয়েছিল, বজ্রাহত মানুষের মতো অসাড় হয়ে গিয়েছিল বাংলার শোকাহত মানুষ। ঘনিষ্ঠ স্বজন মারা গেলে মানুষ যেমন বাকরুদ্ধ ও কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়, জাতির জনকের হত্যার ঘটনায় পুরা বাঙালি জাতি সুখে দুঃখে পাথর হয়ে গিয়েছিল। কিন্তু এখন মানুষ সেই অবশ মুহূর্তগুলির কথা ভুলে গিয়ে বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ করেছে। বঙ্গবন্ধুর নামে স্মৃতিস্তম্ভ হচ্ছে জেলায় জেলায়, প্রতিষ্ঠানে। এটাই এখন ইতিহাস। আমাদের দুর্ভাগ্য, 75-এর 15 আগস্টের কালো রাত্রিতে জাতির পিতাকে সপরিবারে হত্যার কারণে বাঙালি জাতির মুক্তির স্বপ্ন মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গিয়েছিল। নতুন রাষ্ট্র যাত্রা শুরু করে পিছনের দিকে অন্ধকার পঙ্কিল পথে। 60-এর দশকের সোনালী সংগ্রামের পথ ধরে 71-এর অতুলনীয় আত্মত্যাগের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর হাত ধরে প্রগতিশীল ও সাম্প্রদায়িক ও উন্নয়নমুখী যে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল, সেই দেশটি যেন মুহূর্তে পাকিস্তানের অনুকরণে বাংলাস্তান হয়ে ওঠার সব আয়োজন সম্পন্ন করে। স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনা জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হতে থাকেন একে একে। অনেক মুক্তিযোদ্ধাকে রাতের আধারে ফাঁসির কাস্টে ঝুলানো হয়, ব্রাশ ফায়ার করে মারা হয়। অন্যদিকে 71-এর যেসব শকুন জাতীয় পতাকা খামচে ধরেছিল, তারা রাষ্ট্রের কেন্দ্রস্থলে স্থান পায়। এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশে তারা বুক ফুলিয়ে চলতে শুরু করে। দুর্ভাগ্য এটি আমাদের। এমনকি ঘটনার ধারাবাহিকতায় তাদের গাড়িতে উঠে লাখো শহীদের রক্ত ভেজা লাল সবুজ পতাকাও। সুধীজন, 75-এর পর গণতন্ত্র, মানবিক মর্যাদা, অর্থনৈতিক সাম্য, সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য আমাদের যৌথ স্বপ্ন ছিঁড়ে গিয়েছিল মুষ্টিমেয় ব্যক্তি ও গোষ্ঠীর উচ্চাকাঙ্ক্ষায়। আশার কথা, বঙ্গবন্ধু কন্যা, দেশরত্ন, বিশ্বনন্দিত রাষ্ট্রনায়ক, বঞ্চিত মানুষের সঞ্চিত আশার প্রতীক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়িয়েছে আজ মুক্তিযুদ্ধের পথে। টানা 3 মেয়াদে প্রতিষ্ঠা হয়েছে গণতান্ত্রিক ধারাবাহিকতা, অর্থনৈতিক সক্ষমতা, একতা, এক সময়ে তলাবিহীন জুড়ি। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। 75-এর পর বিচারহীনতার যে নিকষ আধার আমাদের ঘিরে ধরেছিল, যুদ্ধ অপরাধের বিচার
এবং বঙ্গবন্ধু হত্যার বিচারের মধ্য দিয়ে তা দূর করা হয়েছে। তবে হ্যাঁ, এখনো বঙ্গবন্ধুর অনেক খুনি পলাতক রয়েছে। আমরা বিশ্বাস করি তারাও একদিন বিচারের আওতায় আসবে। সামাজিক এটিও সত্য, সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার পথে এখনো আমাদের হাঁটতে হবে অনেক দূর। মনে রাখতে হবে এখনো আমরা গঠন করতে পারিনি অসাম্প্রদায়িক মুক্ত সমাজ। এখনো আমাদের রাজনীতি সমাজকে ক্ষতিগ্রস্ত করছে চিন্তার পশ্চাৎপদতা। অস্বীকারের কোন অবকাশ নেই যে ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে সবার রক্ত ভেজা এই দেশ থেকে সাম্প্রদায়িকতা, মৌলবাদ, জঙ্গিবাদ এখনো পুরোপুরি দূর করা যায়নি। স্বাধীনতার মধ্য দিয়ে গণতন্ত্রের পাশাপাশি বৈষম্যহীনতার যে স্বপ্ন আমরা দেখেছিলাম, ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক মুক্তির যে ডাক দিয়েছিলেন তা এখনো নিশ্চিত করা যায়নি। আমরা যখন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি, আপনারা জানেন আমাদের এই বৃহত্তর সিলেটে এটি ঘটেছে, তখনই সুনামগঞ্জের নওগাঁয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর বর্বরোচিত হামলা হয়েছে। এটি দুঃখজনক। বাংলাদেশ আমরা যেটা প্রত্যাশা করি, বাংলাদেশ যেন হয় অর্থনৈতিক গতিময়তায়, গণতান্ত্রিক ধারাবাহিকতা, রাজনৈতিক দায়িত্বশীলতা, প্রশাসনিক দক্ষতা, প্রতিরক্ষা সক্ষমতার বাংলাদেশ। এসব গুণগত উন্নয়নের শপথ আমরা আজকের দিনে আমাদের সবাইকে নিতে হবে। যে প্রত্যাশা নিয়ে একদিন কৃষকের সন্তান হাতে অস্ত্র ধারণ করেছিল, কারখানার হাতুড়ি ছেড়ে পাকিস্তান সেনাবাহিনীর ব্যাংকারে অমিত বিক্রমে ঝাঁপিয়ে পড়েছিল শ্রমিক, ছাত্রছাত্রীরা ছেড়েছিল ক্যাম্পাস, ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে, আমাদের মা বোনেরা তাদের সম্ভ্রম হারিয়েছিলেন, বুদ্ধিজীবীরা অসির বিরুদ্ধে মশিকি সংগ্রামের হাতিয়ার বানিয়েছিলেন। স্বাধীনতার সেই স্বপ্ন পূরণ করার চ্যালেঞ্জ আমাদেরকে আজ গ্রহণ করতে হবে। সম্মানিত সুধীজন, 15ই আগস্ট বাঙালির জন্য এখন শুধু আর শোকের মুহূর্ত নয়, শোক এখন পরিণত হয়েছে শক্তির অনির্বাণ উৎসবিন্দুতে। নতুন শক্তিতে বলীয়ান হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ। সময় এখন বাংলাদেশের, সময় এখন আমাদের। আপনারা জানেন বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, 5 জন খুনিকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তবে আমার মনে একটি দুঃখবোধ এখনো বিরাজমান। মেজর শরীফুল হক ডালিম এখনো পলাতক। 1975 সালে আমি ক্লাস 8-এর ছাত্র। 15ই আগস্ট 1975 আমরা 2 ভাই বর্ষাকাল নৌকা দিয়ে আমাদের হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেড স্যারের লজিং বাড়িতে যাই, আমাদের কয়েক বাড়ি পরেই। যাওয়ার পরে স্যার আমাদেরকে রেডিও শুনতে বলেন এবং বলেন যে জাতির পিতাকে সপরিবারে হত্যা করা হয়েছে, এবং তখন মেজর ডালিমের কণ্ঠ আমরা শুনতে পাই। আমি মেজর ডালিম বলছি। আমার দুঃখবোধ ওখানেই, কারণ আমি তখন অন্য খুনিদের নাম জানি না। আমি খন্দকার মোস্তাক, ষড়যন্ত্রকারী, বাংলাদেশের বীর জাফর, সেটা বোঝার বয়স আমার হয়নি। কিন্তু এই মেজর ডালিমের কণ্ঠ আমি শুনেছি। আমি ঘৃণা ভরে ডালিমের প্রতি ঘৃণা প্রকাশ করেছি এবং প্রত্যাশা করেছি এই খুনিদের বিচার হবে। বিশেষ করে যার কণ্ঠ আমি শুনেছি সেই ডালিম ফাঁসির কাস্টে ঝুলবে, কিন্তু এখনো সেই ডালিম, মেজর ডালিম পলাতক। এই দুঃখবোধ আমি বয়ে বেড়াচ্ছি এখনো। যাই হোক,
আমরা মনে করি শুধু আনুষ্ঠানিকতা নয়, শুধু গতানুগতিকতা নয়, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে, লালন করে আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যাব। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আমরা কাজ করব আমাদের নিজ নিজ অবস্থান থেকে। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না এখন। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। স্যার আপনার মাইক্রোফোনটি মিউট হয়ে গেছে, আনমিউট করে নিন। শোনা যাচ্ছে নাকি? হ্যাঁ এখন এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আমি যেটা আমার শিক্ষার্থীদের উদ্দেশ্যে, আমার সহকর্মীরা জানেন, আমি একটু ইনফরমেশন দিতে চাই। আমরা মুরারচাঁদ কলেজ পরিবার মুজিব বর্ষে অর্থাৎ জাতির পিতার জন্ম শতবার্ষিকীতে অনেকগুলো কাজ করেছি। আমরা মুক্তিযুদ্ধ আর্কাইভ করেছি, আমাদের লাইব্রেরিতে মুক্তিযুদ্ধ কর্নার স্থাপন করেছি। আমাদের ছাত্র নেতৃবৃন্দের, বিশেষ করে বাংলাদেশ ছাত্রলীগের নেতৃবৃন্দ যারা, তারা সাধারণ ছাত্রছাত্রী সহ দাবি করেছিলেন বঙ্গবন্ধুর মিউরাল নির্মাণের। আমি তখন উপাধ্যক্ষ ছিলাম না, অধ্যক্ষ ছিলাম না, আমি বিভাগীয় প্রধান হিসেবে এবং আজকের অনুষ্ঠানের সভাপতি আবুল আনাম রিয়াজ, এই দুইজন আমরা দাঁড়িয়ে সাথে সাথে এটিকে সমর্থন করেছিলাম, এর সাথে একাত্ম হয়েছিলাম। আমরা আমাদের সেই কাজ বাস্তবায়ন করেছি। আমি তৎকালীন উপাধ্যক্ষ ছিলাম এবং এই কমিটির আহ্বায়ক ছিলাম। আজকের আমাদের সম্পাদক, শিক্ষক পরিষদের সম্পাদক সহ গিয়াসউদ্দিন এখানে সংযুক্ত হয়েছেন, অনেকেই ছিলেন এই কমিটিতে। আমরা এটি 2019 সালে নির্মাণ করেছি এবং 24শে ডিসেম্বর 2019 মুরারচাঁদ কলেজের প্রাক্তন কৃতি শিক্ষার্থী মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মমিন এটি উদ্বোধন করেছেন, আপনারা জানেন। আমি অধ্যক্ষ হওয়ার পর বঙ্গবন্ধুর বাণী সম্বলিত 10টি বোর্ড স্থাপন করেছি। রাব্বি, আমাকে কি শোনা যাচ্ছে? স্যার শোনা যাচ্ছে আপনাকে। হ্যাঁ, আমরা ভেরি রিসেন্টলি বন বিভাগে আমি প্রস্তাব দিয়েছিলাম, তারা সেই প্রস্তাবে সাড়া দিয়েছেন এবং এখানে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার এক বন্ধু, উনি PRL এ চলে গিয়েছেন, মাহমুদ হাসান, এবং এখনো আছেন, উনি ছিলেন এডিশনাল সেক্রেটারি। আরেক বন্ধু সৈয়দ লুকমান আহমেদ, জয়েন্ট সেক্রেটারি, তারা সহযোগিতা করেছেন। তারা ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসারকে নির্দেশনা দিয়েছেন, সেই অনুযায়ী আমাদের এই প্রজেক্টটি পাশ হয়েছে। আমাদের এই উঁচু নিচু টিলাগুলিতে কখনো গাছ লাগানো হয়নি। গাছ লাগানো হয়েছে, পাখি লাগিয়েছে অথবা প্রাকৃতিকভাবে গাছ উঠেছে। আমরা মুজিব বর্ষ উপলক্ষে বন বিভাগের সহযোগিতায় 70,000 গাছের চারা রোপণ করেছি, বনজ, ফলদ এবং ঔষধি গাছ। তোমরা যারা শিক্ষার্থী এরা দেখতে পারো, সব টিলাতে লাগানো হয়ে গেছে। একটি টিলাতে কার্যক্রম চলছে, শেষের পথে। এটি হচ্ছে মন্দিরের টিলা এবং থেকারের টিলা অধ্যক্ষের বাংলোর পূর্ব দিকে। 70,000 গাছের চারা রোপণ করা হচ্ছে। বন বিভাগ 2 বছর এটি রক্ষণাবেক্ষণ করবে। আমাদের কর্মচারীরা সহযোগিতার হাত বাড়িয়েছে, তাদের সাথে আমি কথা বলেছি, মিটিং করেছি। আমরা তাদেরকে বিজ্ঞপ্তি দিয়েছি, যাদের গরু ছাগল ছিল তারা যাতে কন্ট্রোল করে। অনেকেই গরু ছাগল বিক্রি করে দিয়েছে, তারা হয়তো এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, তার জন্য এটি করেছে। আমি বলেছি, আজকেও একজন কর্মচারীর সাথে কথা বলেছি, আমি বললাম আমি বিক্রি করার জন্য বলিনি, আমার গাছ যাতে নষ্ট না হয়। এই 70,000 চারা একদিন বড় হবে এবং প্রাকৃতিক পরিবেশ কেমন হবে এটি বোঝা যাবে ভবিষ্যতে। সবুজের একটি সমারোহ হবে। এছাড়াও আপনারা জানেন, জন্মভূমি সবুজের অগ্রযাত্রা, তারা গাছ লাগিয়েছে হোস্টেলে,
ফুলের চারা, অন্যান্য চারা। আজকেও তারা গাছ লাগিয়েছে একটি রোটারি ক্লাবের মাধ্যমে 3rd ব্লকের সামনে। তারা মাঠে গাছ লাগিয়েছে, কৃষ্ণচূড়ার গাছ অনেক বড় হয়ে গিয়েছে। আমরা ক্যাম্পাসে 2000-এর অধিক ফুলের অন্যান্য গাছের চারা লাগিয়েছি। এটি মুজিব বর্ষকে সামনে রেখে আমাদের পরিকল্পনা ছিল, আমরা সেটি বাস্তবায়ন করেছি। এবং এই মুজিব বর্ষ উপলক্ষে আগামী ডিসেম্বরে মুজিব বর্ষ শেষ হবে, এটি ঘোষণা করা হয়েছে। ডিসেম্বর পর্যন্ত আমরা আরো গাছের চারা লাগাবো। যাই হোক, এটি আমি অবহিত করলাম। সম্মানিত সুধীজন, যুগে যুগে ব্রুটাসদের জন্ম হয়েছে, মীর জাফরদের জন্ম হয়েছে কুনি মোস্তাক, কুনি ডালিম, কুনি ফারুক। এরা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। সম্মানিত সুধীজন, ঘাতকেরা বঙ্গবন্ধুকে শুধু একজন ব্যক্তি মনে করেছিল। ব্যক্তি নশ্বর হয়, বুলেটে নিশ্চিহ্ন করা যায়, কিন্তু বঙ্গবন্ধু মুজিব তো বাংলাদেশের লাল সবুজ পতাকা। বঙ্গবন্ধু শোষণ আর বঞ্চনার বিরুদ্ধে দীপ্ত প্রতিবাদ। বিশ্ব পরিসরে এক পাহাড় চূড়া। বুলেটে জাতির পিতা বঙ্গবন্ধুকে বিচ্ছিন্ন করা যায় না, ওরাও পারেনি। বঙ্গবন্ধু আছেন বাংলাদেশের বুকে, আমাদের হৃদয়ে থাকবেন চিরকাল। বঙ্গবন্ধুর ঠিকানা আজ বাংলাদেশের হৃদয়। বঙ্গবন্ধু আমাদের পরিচয়, আমাদের শক্তি, আমাদের সাহস। অনেক আধার অতিক্রম করে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যার নেতৃত্বে নির্মিত হচ্ছে বঙ্গবন্ধুর বাংলাদেশ, আমাদের স্বপ্নের সোনালী বাংলাদেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলা। জাতির পিতা শেখ মুজিবুর রহমান চিরঞ্জীব, তিনি চিরন্তন অনুপ্রেরণা এ মাটি, দেশ ও আমাদের প্রজন্ম থেকে প্রজন্মে। আমি আবারও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবং 15 আগস্ট নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি এবং থিয়েটার মোড়ের ছাদের সভাপতি, আজকের অনুষ্ঠানের সঞ্চালক রাব্বিকে ধন্যবাদ জানাচ্ছি এরকম চমৎকার সুন্দর একটি আয়োজনের জন্য। ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের আলোচক বৃন্দ এবং যারা সংযুক্ত হয়েছেন সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। স্যার, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমার বক্তব্য তো শেষ। ম্যাডাম, আমার কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে তো, শোনা যাচ্ছে রাব্বি, শোনা যাচ্ছে। রাব্বি শোনা যাচ্ছে তো, কন্টিনিউ ইউর প্রোগ্রাম। ম্যাডাম, আপনি আনমিউট। ডিসকানেক্টেড। আপনি শুনতে পাচ্ছি? জি স্যার, আপনি বলুন, নেটওয়ার্কের সমস্যা। আমার বক্তব্য শেষ রাব্বি, এখন তোমার পালা। এখন সভাপতিকে বক্তব্য রাখতে তুমি আমন্ত্রণ জানাবে। স্যার ধন্যবাদ এত চমৎকার ভাবে বক্তব্য দেওয়ার জন্য, অনেক ইতিহাস সম্পর্কে বলার জন্য। আপনি বলেছেন একটি কথা, সুখকে এখন শক্তিতে রূপান্তর করতে হবে। আসলে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে কাজ করছেন, আসলে একদিন বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে যদি আমরা কাজ করি, আমাদের এই বঙ্গবন্ধুর সেই সোনার বাংলা একদিন গড়ে উঠবে নিশ্চয়ই, সে তথ্যই আমরা রাখি। আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন। তো এই পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের আলোচনা পর্বের
শেষ সমাপনী বক্তব্য নিয়ে আসবেন আমাদের প্রফেসর আবুল আনাম মোহাম্মদ রিয়াদ স্যার, আজকের অনুষ্ঠানের সভাপতি। এবং আরেকটু বলে রাখি, আজকে আমাদের অনুষ্ঠানের পরে আবৃত্তি অনুষ্ঠান মালা থাকবে। আমাদের দুজন আবৃত্তি শিল্পী আছেন এবং আমাদের প্রফেসর পান্নারানী রায় ম্যাডামের আবৃত্তি দিয়ে আমাদের আবৃত্তি অনুষ্ঠান শুরু করব। এবার অনুরোধ জানাচ্ছি সভাপতির বক্তব্য দেওয়ার জন্য এবং আলোচনা সভার সমাপ্তি করার জন্য প্রফেসর আবুল আনাম মোহাম্মদ রিয়াদ স্যারকে। স্যার, আপনার কথা স্পষ্ট বোঝা যাচ্ছে না। এখন শোনা যাচ্ছে? জি জি স্যার, এখন শোনা যাচ্ছে। ধন্যবাদ। থিয়েটার মুরারি চাঁদ কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় শোক দিবস এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত মুরারি চাঁদ কলেজের মাননীয় অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ সালেহ আহমেদ, উপাধ্যক্ষ প্রফেসর পান্নারানী রায়, শিক্ষক পরিষদের সম্পাদক জনাব তৌফিক ইয়াজদানী চৌধুরী এবং শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক এবং থিয়েটার মুরারি চাঁদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক জনাব জেবিন আক্তার, থিয়েটার মুরারি চাঁদের স্নেহস্পদ সভাপতি, সম্পাদক, কার্যকরী পরিষদ, মুরারি চাঁদ কলেজের সকল স্তরের শিক্ষার্থী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি থিয়েটার মুরারি চাঁদের পক্ষ থেকে আজকের এই শোক দিবসের অনুষ্ঠান আয়োজন করার জন্য। আমরা মুরারি চাঁদ কলেজ কর্তৃক আজকে আয়োজিত সারাদিনের অনুষ্ঠান প্রায় দুপুর ১:৩০ পর্যন্ত আমরা এঙ্গেজ ছিলাম। আবার এখন মুরারি চাঁদ থিয়েটার মুরারি চাঁদ আমাদের সাংস্কৃতিক অঙ্গন মুরারি চাঁদ কলেজের প্রাণের সংগঠন আজকের এই শোক দিবসের অনুষ্ঠান আয়োজন করেছে, এজন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের একজন শিক্ষার্থী, সম্ভবত আমি যদি নাম ভুল না করি, ত্রপা সম্ভবত তার নাম, ত্রপার একটি পেপার ওয়ার্ক আপনি উপস্থাপন করেছে, অত্যন্ত সময় উপযোগী এবং চমৎকার একটি রচনা। আমি বলবো আমাদের জাতীয় জীবনের অত্যন্ত দুর্ভাগ্য যে আমরা স্বাধীনতার ৩.৫ বছরের মাথায় আমাদের জাতির জনক এবং আমাদের এই স্বাধীন রাষ্ট্রের স্থপতি, যার মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি, যার মাধ্যমে আমরা এই স্বাধীন ভূখণ্ড পেয়েছি, এবং শুধু স্বাধীন ভূখণ্ড বললে ভুল হবে, ৩.৫ বছরের মাথায় বাংলাদেশের অর্থনীতিকে উনি যেভাবে দাঁড়ে করিয়েছিলেন, আমরা গত ২ দিন যাবৎ যারা টেলিভিশন ফলো করেন দেখবেন যে 7.4 জিডিপি বাংলাদেশ ২০১৮ সালে অর্জন করে, আর তার আগে ১৯৭৪ সালে, অর্থাৎ ১৯৭৪-এর পরে এই এতগুলা বৎসর পরে, প্রায় ৪৪-৪৫ বৎসর পরে কিন্তু আমরা জিডিপি আবার 7.4 অর্জন করতে সক্ষম। তো সেই সময়ের যে অর্থনীতি, একটা ডিভাস্টেটিং ফ্রিডম ফাইটিং এর পরে যারা আমাদের শিক্ষার্থী, তারা তখন জন্ম নেয় নাই, আমরা তখন ক্লাস 1-এ পড়ি, 71-এ, অথবা আমরা যদি মুক্তিযুদ্ধের ডকুমেন্টারি গুলা দেখি, এতে পরিষ্কার দেখা যায় যে ৭১-এ নিশ্চিত পরাজয় জেনে পশ্চিম পাকিস্তানি গোষ্ঠী এবং আমাদের এই দেশীয় রাজাকার আলবদর যারা ছিল, তারা বাংলাদেশে যাতে আবার উন্নয়নের পথে না আসতে পারে, বাংলাদেশ যাতে একটি তলাবিহীন ঝুড়ি থাকে, তার জন্য যত ধরনের ক্রিয়াকলাপ দরকার, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, রাস্তাঘাট, বিমান, এমনকি রিজার্ভ, সবকিছু ধ্বংস করে গিয়েছিল। কিন্তু মিরাকল, মানুষের সততা, মানুষের দেশপ্রেম, আল্লাহর প্রতি আনুগত্য, তার ধর্মের প্রতি আনুগত্য থাকলে যে মিরাকল ঘটতে পারে, সেটা আমাদের জাতির জনক দেখিয়ে গিয়েছে।
3.5 বছরের মাথায় হাজার হাজার স্কুল, হাজার হাজার কিলোমিটার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, বিমান এবং হাজার হাজার প্রাইমারি স্কুলের শিক্ষককে জাতীয়করণ করা, এই বিশাল কর্মযজ্ঞ জাতির জন্য করেছেন এই 3.5 বছরের মাথায়। কিন্তু আমাদের যে প্রতিক্রিয়াশীল অংশ, যারা আমাদের স্বাধীনতা চায় নাই, যারা তার পাকিস্তানি অংশকে, পশ্চিম পাকিস্তানি অংশকে তাদের প্রভু মনে করত, তারা কিন্তু সব সময়ই এই দেশের স্বাধীনতাকে একটা অবাঞ্ছিত হিসাবে দেখত। আমাদের অনেক রাজনৈতিক লিডার ছিলেন যারা ইসলামপন্থী রাজনীতি করতেন, 2-1 জনের নাম বলা যেতে পারত, নাম বলবো না। তারা কিন্তু 1981 সালেও বলেছে যে বাংলাদেশের স্বাধীনতা হচ্ছে আমার বাড়ির পাশে একটা বেড়ে ওঠা অবাঞ্ছিত গাছ, অর্থাৎ এই গাছ আমার কোনো প্রয়োজন ছিল না। তাদের কাছে পশ্চিম পাকিস্তানি হচ্ছে সর্বত সত্য। এই যাদের মানসিকতা, তারা কিন্তু সব সময় একটা প্রক্রিয়ার মধ্যে ছিল, এবং যারা রাজনীতি যে পাঠগুলো আছে ভালো করে পড়েন, আমাদের শিক্ষার্থীকে আমি অনুরোধ করব পড়ার জন্য। তখনকার রাজনীতিক সেই 71 থেকে 75 বাংলাদেশের যারা রাজনীতির একটি অংশ, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, যার মধ্যে একেবারে অসঙ্গতভাবে হলেও মুস্তাক আহমদ জড়িত ছিল, এবং সে সহ যারা মার্কিন সাম্রাজ্যবাদের ধূসর এবং এদেশের স্বাধীনতা চায়নি, তারা কিন্তু তখনকার সেই জুলফিকার আলী ভুট্টো তার সাথে সবসময় যোগাযোগ রাখে। জুলফিকার আলী ভুট্টো তখন, অর্থাৎ যখন বঙ্গবন্ধুকে কোনো অবস্থায় রাজি করাতে পারে নাই যে আফটার ফ্রিডম ফাইটিং আফটার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ আবার আমরা একটা কনফেডারেশন গঠন করি। বঙ্গবন্ধু যখন 1971 সালের 16 ডিসেম্বরের পরে পাকিস্তান জেল থেকে যখন মুক্তি পান, তখন কিন্তু ভুট্টো তার সাথে দেখা করে এবং তাকে এই প্রস্তাব দেয় আবার কনফেডারেশন গঠন করার জন্য। তখন আমাদের জাতি জনকের উত্তর ছিল যে মিস্টার প্রাইম মিনিস্টার, I'll see it later on. I'll go to my country and consult with my countrymen. আমি আমার দেশে যেয়ে আমার দেশের মানুষের সাথে আলাপ করে জানাবো। কিন্তু ওই যে ভুট্টোর মনের মধ্যে বাংলাদেশকে মেনে না নেওয়া, সে কিন্তু তখন থেকে এই দেশের রাজনীতিবিদ যারা এই দেশের স্বাধীনতা চায় না, যাদের মধ্যে বিশ্বাসঘাতকতা আছে, তাদেরকে একাত্ম করতে চেষ্টা করে এবং এদের মাধ্যমে বাংলাদেশের মধ্যে বিভিন্ন সিনারিও সৃষ্টি করতে থাকে। এবং দুর্ভাগ্য হচ্ছে আমাদের তখনকার যুবা সমাজ, যারা একসময় ছাত্রলীগের নিবেদিত প্রাণ ছিলেন, তারা ইতিহাস সাক্ষী এখন যে তারা আসলে ভুল পথে পরিচালিত হয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল, বৈজ্ঞানিক সমাজতন্ত্র নামে একটি মতবাদ নিয়ে সামনে আসলেন এবং যেন তেন ভাবে ক্ষমতায় যাওয়ার জন্য অথবা বঙ্গবন্ধুকে উৎখাত করার জন্য, বঙ্গবন্ধুর সরকারকে উৎখাত করার জন্য তারা এহেন কোনো পথ নাই যে অবলম্বন করে, এবং তাদের সাথে যুক্ত হয় স্বাধীনতা বিরোধীরা। এবং অত্যন্ত দুঃখের বিষয়, তখন অত্যন্ত সিনিয়র নেতা, বাংলাদেশের একজন রাজনৈতিক পণ্ডিত আমরা যাকে বলি, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, উনিও কিন্তু কিছু হঠকারী কাজ করেছেন যাতে বাংলাদেশের মধ্যে এই স্বাধীন বাংলাদেশ যে সরকারটা গঠিত হয়েছে সে যাতে ঠিকমতো কাজ করতে না পারে। অর্থাৎ এত বড় একটা ডিভাস্টেটিং ওয়ারের পরে দেশের শাসনভার যার হাতে ন্যস্ত, উনি যে পরিমাণ শান্তি নিয়ে, সুস্থতা নিয়ে, সবার সহযোগিতা নিয়ে যেভাবে দেশ চালানোর কথা ছিল, সকল রাজনৈতিক বুদ্ধারা কিন্তু সেই ধরনের কোনো সহযোগিতা করেন নাই, বরং দেশকে বারবারই ওনারা অস্থিতিশীল করার চেষ্টা করেছেন এবং ওনারা প্রেক্ষাপট তৈরি করেছেন এই বিশাল একটি হত্যাযজ্ঞের, যার মাধ্যমে ওই ষড়যন্ত্রকারীরা বারবার একত্রিত হয়েছে, ষড়যন্ত্র করেছে। এদের মাধ্যমেই উনাদেরকে ঢাল হিসাবে, শিখণ্ডী হিসাবে ব্যবহার করে তারা তাদের স্বার্থ হাসিল করেছে। আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে বলছি যে এই 1975-এর 15 আগস্টের ঘটনার পরে যখন আমরা আমাদের জাতির পিতাকে হারিয়েছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং তার ছোট বোন শেখ রেহানা যখন জার্মানিতে ছিলেন, ওনারা সবকিছু হারিয়ে তারপরেও কিন্তু দেশের জন্য তাদের যে মমত্ববোধ, ওখানে বসেই প্রধানমন্ত্রী তখনকার জননেত্রী শেখ হাসিনা
উনি চেষ্টা করেছেন যে এই যে সরকারটা ওভারথ্রো করে আরেকটা ইলিগেল গভর্নমেন্ট গঠিত হতে যাচ্ছে, এদের উদ্দেশ্য তো অবশ্যই আমরা তখন জানি। উনি জানেন কি করতে যাচ্ছে এরা। মাননীয় প্রধানমন্ত্রী তখনকার জননেত্রী শেখ হাসিনা ওই জার্মানি থেকে আমাদের তখনকার পররাষ্ট্রমন্ত্রী জনাব ডক্টর কামাল হোসেনকে ফোন করেন এবং উনার সাথে যোগাযোগ করে উনাকে বলেন যে আপনি এখনো পররাষ্ট্রমন্ত্রী এবং আপনার আমেরিকাতে বলেন, ইংল্যান্ডে বলেন, জাতিসংঘে বলেন, সব জায়গায় গ্রহণযোগ্যতা আছে, যোগাযোগ আছে। আপনি একটু চেষ্টা করেন এদের বিরুদ্ধে একটু বিবৃতি দেন, যাতে সরকারটা অন্তত জাতিসংঘ কর্তৃক, মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক, যুক্তরাজ্য কর্তৃক, অর্থাৎ ইউরোপিয়ান যে কান্ট্রিজ গুলো আছে এগুলোর দ্বারা যাতে স্বীকৃতি না পায়। কিন্তু আমরা অত্যন্ত ভারাক্রান্ত মনে বলছি যে তখন কিন্তু ডক্টর কামাল হোসেনরা ওই পথে আগান নাই। ওনারা এটাকে প্রটেক্ট করার জন্য অথবা এটাকে একটা চ্যালেঞ্জ হিসাবে নেওয়ার জন্য বঙ্গবন্ধু বাংলাদেশটাকে যাতে আমরা আবার ওই পথে না ফিরাই। যেমন এই ঘটনার পরপরই যখন খন্দকার মোশতাক রাষ্ট্রপতি হিসাবে শপথ নেয়, সেই দিনই কিন্তু সে পতাকা চেঞ্জ করে, বাংলাদেশের নাম চেঞ্জ করে, আবার বাংলাদেশের নাম রাখে ইসলামিক প্রজাতন্ত্র, যেটি 1973 সালে। আমাদের শিক্ষার্থী অনেকে জানবে যারা রাজনীতির পার্ট নিয়ে আলোচনা করেন, পড়েন, যে তখনকার সৌদি বাদশাহ ফয়সাল এবং লিবিয়ার প্রেসিডেন্ট কর্নেল গাদ্দাফি, এই দুইজন মিলে কিন্তু জোট নিরপেক্ষ আন্দোলনে যখন বা সম্মেলনে যখন বঙ্গবন্ধু অংশগ্রহণ করেন, তারা কিন্তু বারবার তাকে অনুরোধ করেছিল যে বাংলাদেশকে একটি ইসলামিক প্রজাতন্ত্র ঘোষণা করার জন্য। কিন্তু বঙ্গবন্ধু বারবারই বলেছিলেন যে আপনাদের আইডিয়া ভালো, কিন্তু আমার দেশের সকল মানুষ এই দেশের মালিক, এখানে কোনো একটি জাতিগোষ্ঠী অথবা একটি ধর্ম গোষ্ঠী জাতি এই রাষ্ট্রের মালিক না। অতএব আমার পক্ষে এই মুহূর্তে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করা সম্ভব। এই হচ্ছে আমাদের জাতির জনকের কর্মময় জীবন, জাতির জনকের তার ইমান বলি আমি, তার যে দেশপ্রেম, সবকিছুই হচ্ছে ওনার অত্যন্ত সময়ের প্রেক্ষিতে, সময়ের দাবিতে উত্তীর্ণ। এবং এই জন্য আমি কিন্তু বারবারই একই কথা বলি যে উনার সময়ে, উনার সমকালীন, উনার চেয়ে লেখাপড়ায়, যোগ্যতায় অনেক যোগ্য বাংলাদেশে মানুষ ছিলেন, কিন্তু উনারা কেউ জাতির এই স্বাধীন ভূখণ্ডের প্রতিষ্ঠাতা হতে পারে উনি হয়েছেন। কারণ উনার ইমান, উনার আমল, উনার কথাবার্তা, উনার বিশ্বাস সবকিছুতেই ছিল দৃঢ়, এবং আল্লাহর প্রতি উনি ছিলেন অবিচল বিশ্বাস। আমি থিয়েটার মুরারজাত সহ যে সকল সংগঠন এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত, বা মুরারজাত কলেজের যে সকল শিক্ষার্থী এই মুহূর্তে যুক্ত আছেন আমাদের সাথে, সবাই, বিশেষ করে আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয়, উপাধ্যক্ষ মহোদয়, শিক্ষক পরিষদ মহোদয়, যুব সম্পাদক, থিয়েটার কর্মীকে আমি সালাম জানাই, কৃতজ্ঞতা জানাই এই অনুষ্ঠান আয়োজন করার জন্য। এবং আমরা যাতে আমাদের দৃঢ়তা এইভাবে সৃষ্টি করতে পারি, আমি এই দোয়া কামনা করে আল্লাহর কাছে সুস্বাস্থ্য কামনা করে আজকের আলোচনা অনুষ্ঠানে এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্মাননীয় প্রফেসর জনাব আবুল আলম মোহাম্মদ রিয়াদ স্যার। বাঙালির সঠিক ইতিহাসের কিছু অংশ আমাদেরকে আজকে বলার জন্য সত্যি আমরা ঋদ্ধ হয়েছি। আমাদের এই পর্যায়ে আমাদের আলোচনা পর্ব শেষ হয়েছে। আজকে সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা চাইলে এখন আজকে অনুষ্ঠান থেকে বিদায় নিতে পারেন। তারপর বলে রাখি আমাদের আবৃত্তি অনুষ্ঠান আছে। আমাদের দুজন আবৃত্তি শিল্পী একেবারে অনুষ্ঠানের শুরু থেকে আমাদের সঙ্গে আছেন। আমি দেখতে পাচ্ছি তারা একেবারে শুরু থেকেই যুক্ত হয়েছেন আমাদের সাথে। এখন আমাদের সম্মাননীয় উপাধ্যক্ষ ম্যাডাম আমাদেরকে একটি আবৃত্তি শোনাবেন, তারপর আমাদের আবৃত্তি অনুষ্ঠান শুরু হবে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রাব্বি, আমরা এবার লিপ করি। ধন্যবাদ রাব্বি। হ্যাঁ, আমি একটু লিপ করি, তোমার অনুষ্ঠান কন্টিনিউ করো তুমি। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, আর সবাইকে অনুরোধ জানাচ্ছি আমাদের পেজ থেকে আমাদের সাংস্কৃতিক পর্বটা আমাদের পেজ থেকে দেখবেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আবৃত্তি করবেন আমাদের মুরারজাত কলেজের সম্মাননীয় উপাধ্যক্ষ প্রফেসর পান্না রানী রায়।
আমি আবৃত্তি করছি সৈয়দ শামসুল হকের আমার পরিচয়। আমি জন্মেছি বাংলায়, আমি কথা বাংলায় কম কথা শোনা বলি। যাচ্ছে তো রাব্বি। আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে। ১৩০০ নদী শোধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পাল যুগ নামে চিত্রকলার থেকে। এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্রভূমি সুনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে, আমি তো এসেছি সার্বভৌম ১২ ভূঁইয়ার থেকে, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার বালা থেকে, আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে, আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার পিছনে হাজার চরণ চিহ্ন ফেলে, শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে? তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের, কখনোই ভয় করি না কো আমি উদ্যত কোনো খড়গের। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস, অস্ত্রেও সাথে দিয়েছি যেমন শস্য করেছি চাষ। একই হাসি মুখে বাজায়েছি বাঁশি, গলায় পড়েছি ফাঁস, আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস। এই ইতিহাস ভুলে যাব আজ আমি কি তেমন সন্তান, যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান। তারই ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি, চোখে নীল আকাশ, বুকে বিশ্বাস, পায়ে উর্বর বলি। চোখে নীল আকাশ, বুকে বিশ্বাস, পায়ে উর্বর বলি। চোখে নীল আকাশ, বুকে বিশ্বাস, পায়ে উর্বর বলি। ধন্যবাদ। বাহ, চমৎকার চমৎকার হয়েছে ম্যাডাম। আজকের আমাদের অনুষ্ঠানটিকে আরো ছন্দময় করার জন্য, এবং আপনি আপনার বক্তব্য বলেছিলেন যে আমাদেরকে জানতে হলে আমাদের পরিচয় জানতে হবে, শেখ মুজিবকে জানতে হবে। এটি আমাদের প্রত্যেকের অসম্ভব প্রিয় একটি কবিতা। আমরা যখনই আবৃত্তি করি এই কবিতাটি আমরা পাঠ করি একবারে শুরুতেই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আপনি আপনার বক্তব্য বলেছিলেন, ধন্যবাদ। আমাদেরকে জানতে হলে আমাদের পরিচয় জানতে হবে, অনেক ধন্যবাদ। এখন তাহলে আমি লিড করছি। হ্যাঁ, তোমরা চালিয়ে যাও। হ্যাঁ, আদাব ম্যাডাম। রাব্বি, আমি লিড করতেছি। জি জি ম্যাডাম, নিশ্চয়ই। রাব্বি, আমিও লিড করতেছি। ওকে, পেজে দেখবো, পেজে দেখবো। জি জি, আপনারা দুজনকে, আমাদের দুজন আবৃত্তি শিল্পী আছেন, তারা একেবারে শুরু থেকে আমাদের সাথে সংযুক্ত আছেন। আমাদের পেজ থেকে তাদের আবৃত্তি অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ
সবাইকে যারা এত সময় আমাদের সাথে যুক্ত ছিলেন, এবং আমাদের সাথে আজকের অনুষ্ঠানের দুজন আবৃত্তি শিল্পী যুক্ত আছেন। আমাদের সাথে যুক্ত আছেন থিয়েটার মুরারিচাঁদের সহ সভাপতি হাসান আল মাসুম। মাসুম, আজকের অনুষ্ঠানে তোমাকে স্বাগতম। মাসুম, আনমিউট করণেও তোমার কথা শোনা যাচ্ছে না। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। ধন্যবাদ রাব্বিকে আজকের অনুষ্ঠানে আমাকে সংযুক্ত করার জন্য। এতক্ষণ ধরে স্যারদের আলোচনা, আমাদের সম্মানিত শিক্ষক বৃন্দের আলোচনা শুনছিলাম মুগ্ধ হয়ে, ভালো লাগছিল খুবই। ধন্যবাদ। আমাদের সাথে আরেকজন অতিথি আমাদের সাথে যুক্ত হয়েছেন, জাতীয় পুরস্কার প্রাপ্ত আবৃত্তি শিল্পী এবং সরকারি মহিলা কলেজে অধ্যয়নরত এখন আছেন শ্যামলী দাস। শ্যামলী দাস, আজকের অনুষ্ঠানে তোমাকেও স্বাগতম। ধন্যবাদ ভাই আমাকে অনুষ্ঠানে সুযোগ দেওয়ার জন্য। তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একেবারে শুরু থেকেই যুক্ত হয়ে আমাদের ধৈর্য সহকারে অনুষ্ঠানটি শোনার জন্য। আমরা প্রথমেই তোমার আবৃত্তি দিয়ে আজকে আমাদের আবৃত্তি অনুষ্ঠানটি শুরু করতে চাই। আচ্ছা, আমি প্রথমে আবৃত্তি করছি কবি নির্মলেন্দু গুণের কবিতা স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর বেকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে। ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিনে ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঝখানে? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর। না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত ধু ধু মাঠ ছিল দুর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক, পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক। হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, করুণ কেরানি, নারী, বৃদ্ধ, বেশ্যা, ভবঘুরে। আর তোমাদের মতন শিশু পাতা কোড়ানেরা দল বেঁধে একটি কবিতা পড়া হবে। তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি? কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখনও পলকে দারুণ ঝলকে তড়িতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দোয়ার খোলা। কে রোধে তাহার বজ্রকণ্ঠ বাণী? গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। ধন্যবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ শ্যামলী দাস। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের, একেবারেই আমাদের স্বাধীনতার চমৎকার ইতিহাস এই কবিতাটিতে রয়েছে। এবার আমরা মাসুমের আবৃত্তি শুনব। মাসুম। আবৃত্তি করছি নির্মলেন্দু গুণের কবিতা সেই রাত্রির কল্পকাহিনী। তোমার ছেলেরা মরে গেছে প্রতিরোধের প্রথম পর্যায়ে, তারপর গেছে তোমার পুত্র বধূদের হাতের মেহেদির রং, তারপর গেছেন তোমার জন্ম সহোদর ভাই শেখ নাসের, তারপর গেছেন তোমার প্রিয়তমা বাল্য বিবাহিতা পত্নী, আমাদের নির্যাতিতা মা। এরই ফাঁকে এক সময় ঝরে গেছে তোমার বাড়ির সেই গরবিনী কাজের মেয়েটি বকুল। এরই ফাঁকে এক সময় প্রতিবাদে দেয়াল থেকে খসে পড়েছে রবীন্দ্রনাথের দরবেশ মার্কা ছবি। এরই ফাঁকে এক সময় সংবিধানের পাতা থেকে মুছে গেছে দুটি স্তম্ভ, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র। এরই ফাঁকে এক সময় তোমার গৃহের প্রহরীদের মধ্যে মরে গেছে দুজন প্রতিবাদী, কর্নেল জামিল ও নাম না জানা এক তরুণ, যারা জীবনের বিনিময়ে তোমাকে বাঁচাতে চেয়েছিল। তুমি কামানার মৃত্যুর গর্জনে উঠে বসেছো বিছানায়, তোমার সেই কালো ফ্রেমের চশমা পড়েছো চোখে, লুঙ্গির উপর সাদা ফিনফিনে 7ই মার্চের পাঞ্জাবি, মুখে কালো পাইপ, তারপর হেঁটে গেছো বিভিন্ন কোটায়। সারি সারি মৃতদেহগুলি তোমার কি তখন খুব অচেনা ঠেকছিল? তোমার রাসেল, তোমার প্রিয়তমা পত্নীর সেই গুলিবিদ্ধ গ্রীবা, তোমার মেহেদি মাখা পুত্র বধূদের মুজিবাশ্রিত করতল, রবীন্দ্রনাথের ভুলন্টিত ছবি, তোমার সোনার বাংলা। সিঁড়ি বেয়ে নিচে নামবার আগে তুমি শেষবারের মতো পাপ স্পর্শহীন সংবিধানের পাতা উল্টিয়েছ। বাংলাদেশের মানচিত্র থেকে এক মুঠো মাটি তুলে নিয়ে মেখেছ কপালে। ওই তোমার কপালে আমাদের হয়ে পৃথিবীর দেয়া মাটির ফুটার শেষ তিলক হায়। তোমার পা একবার টলে উঠল না, চোখ কাঁপল না। তোমার বুক প্রসারিত হলো অভ্যুত্থানের গুলির অপচয় বন্ধ করতে। কেননা তুমি জানো একটি গুলির মূল্য একজন কৃষকের এক বেলার অন্যের চেয়ে বেশি। কেননা তুমি জানো একটি গুলির মূল্য একজন শ্রমিকের এক বেলার সিনেমা দেখার আনন্দের চেয়ে বেশি। মূল্যহীন শুধু তোমার জীবন, শুধু তোমার জীবন পিতা। তুমি হাত উঁচু করে দাঁড়ালে, বুক প্রসারিত করে কি আশ্চর্য আহ্বান জানালে আমাদের। আর আমরা তখন রুটিন মাফিক ট্রিগার টিপলাম। তোমার বক্ষ বিদীর্ণ করে হাজার পাখি ঝাঁক বেঁধে পাখা মেলে উড়ে গেল বেহেশতের দিকে। তারপর ডেড স্টপ। তোমার নিষ্প্রাণ দেহখানি সিঁড়ি দিয়ে গড়াতে গড়াতে আমাদের পায়ের তলে এসে হুমড়ি খেয়ে থামলো, কিন্তু তোমার রক্ত স্রোত থামলো না। সিঁড়ি ডিঙিয়ে বারান্দার মেস গড়িয়ে সেই রক্ত, সেই লাল টুকটুকে রক্ত বাংলার দুর্বার ছোঁয়ার আগেই আমাদের কর্নেল সৈন্যদের ফিরে যাবার বাঁশি বাজালো। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। একেবারেই 15 আগস্টের সেই রাত্রের কল্প কাহিনীগুলো আমাদের কবিদের কবি চমৎকারভাবে কবিতায় তুলে ধরেছেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাসুম। আমরা অনুষ্ঠান, আমাদের আলোচনা পর্বটি অনেক দীর্ঘ হয়ে গেছে, এই জন্য আজকের আবৃত্তিটি আমরা একটু সংক্ষিপ্ত করছি। আমরা এখন শ্যামলী দাসের অনেকগুলো কবিতা আমরা আমাদের শোনার ইচ্ছা আছে, আমরা পরবর্তী অনুষ্ঠানে তাকে আবার আনবো। আমরা এবার শ্যামলী দাসের শেষ পরিবেশনায় যাব। জি ভাই, আমি এখন কবি রুদ্রশঙ্করের কবিতা বাঙালির বঙ্গবন্ধু করার চেষ্টা করছি। কত যুগ ধরে স্বৈরাচারের ঢেউ, কত যুগ ধরে কাফন গুনেছে সব, ঠিক তখনই দাঁড়িয়েছ এসে তুমি, ঠিক তখনই দাঁড়িয়েছে উৎসব। রোদের ভূমিকা বোঝেনি চরমপন্থী,
আঘাতে আঘাতে বিক্ষত করে কারা, ক্লান্ত প্রেমিক বিদায়ের দিন এলো। খুনিরা কোথায়, কোথায় গিয়েছে তারা? বীরের কখনো মৃত্যু হয় না জানি, আমরা ভুলিনি মৃত শহীদের শোক। তোমার স্বপ্নে আমরা স্বপ্ন দেখি, বাঙালি জীবনে মুক্তির কথা হোক। রক্ত সবুজে সাহস পেয়েছে জাতি, রক্ত সবুজে প্রাণ পেয়েছিল ভাষা। প্রতিবাদ ছিল চাঁদের উল্টো দিকে, বাঙালির মনে সূর্য করেছে বাসা। তারই উল্লাস মায়ের ভাষায় শিখি, তারই উল্লাস পদ্মা মেঘনা জলে। আজও বাংলায় পাখি ডাকবার আগে স্বাধীনতা যেন মজ্জায় কথা বলে। তোমাকে জানার প্রেরণায় জাগে বোধ, তোমার মুক্তি কোটি মানুষের কাছে। বাংলার ঘরে শেখ মুজিবুর ছিল, বাংলার ঘরে শেখ মুজিবুর আছে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি শেষ কথাটি একটু বলতে চাই যে আসলে ব্যক্তি মুজিবের মৃত্যু হলেও মুজিবের আদর্শের এখনো মৃত্যু হয়নি। বাংলার প্রতিটা ঘরে ঘরে, বাঙালির প্রতিটা ঘরে ঘরে মুজিব এখনো আছেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জীবন থাকবেন নিশ্চয়ই। আমরা আজকের অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা হাসান আল মাসুমের আবৃত্তি দিয়ে আছি আমাদের অনুষ্ঠানটি শেষ করব। মাসুম। আবৃত্তি করছি সৈয়দ শামসুল হকের কবিতা মুজিব মুজিব। মুজিব মুজিব আকাশের নীল কালো মেঘে ঢেকে যায়, মুজিবের খুনে আকাশটা লাল আজও প্রতি সন্ধ্যায়। মুজিব ছিল তো, মুজিব কোথায়? ভাঙে পার পদ্মায়, ধানের সবুজে মুজিবের ঢেউ বাংলায় বহে যায়। মুজিব এখনো ডাক দিয়ে যায় প্রতি জয় বাংলায়। মুজিবের ধ্বনি বিজয়ের ধ্বনি ইতিহাস পৃষ্ঠায়। মুজিব মুজিব ডাক ভেঙে উঠে ঘন সুর দুতারায়। মুজিব মুজিব জেগে উঠে ভোর রাত্রির সীমানায়। মুজিব আছে তো, তাই আজও মাঝি টান দেয় বৈঠায়। মুজিবের সাথে বাড়ি ফেরে আজও যাত্রীরা নৌকায়। বাড়িতে বাড়িতে বড় হয় শিশু ধুলি মাখা আঙিনায়। মাঠে মাঠে আজও কৃষক মাটিতে বীজ ধান বুনে যায়। আজও শ্রমিকেরা কারখানা কলে জাগে হাতুড়ির ঘায়। মুজিব ছিল তো, মুজিব এখনো, ওই তাকে দেখা যায়। দেখা যায় ওই দিনের রৌদ্রে রাতের পূর্ণিমায়। আধারের বুকে এখনো আঘাত মুজিবিত করে যায়। মুজিব মরে না, মরেনি মুজিব কোনো ফুলেটের ঘায়ে। ফুলেটে পতিত দেহই কেবল অমর সে আত্মায়। মুছে ফেলো মিছে অশ্রু তোমার আজও এই বাংলায়। কুটিরে পাতারে নগরে ও গ্রামে পায়ে পায়ে হেঁটে যায়। অবিরাম হেঁটে চলেছে মুজিব রক্ত চাদর গায়ে। মুজিব মুজিব জনকের নাম এত সহজেই মুছা যায়? ধন্যবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের দুজন আবৃত্তি শিল্পীকে। তারা একেবারেই শুরু থেকেই ধৈর্য সহকারে আমাদের আলোচনা অনুষ্ঠানটি শুনেছেন এবং আমাদেরকে আজকে দুটি করে কবিতা আবৃত্তি করে আজকে অনুষ্ঠানটিকে আরো সমৃদ্ধ করেছেন। বঙ্গবন্ধুকে নিয়ে রচিত দুজনে 4টি কবিতা আবৃত্তি করেছেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং যারা আজকে সময় যুক্ত ছিলেন একেবারে পুরোটা অনুষ্ঠান, যে আজকে আমাদের অনুষ্ঠানটি প্রায় 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেছে, অনেকে এখনো যুক্ত আছেন, অনেকে কমেন্ট করছেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভরাত্রি।